আর বিলেত ফেরত ওই কালো সাদা বিলাইয়ের থেকে দূরে থাকবি। আর বড় আব্বুর থেকেও ওই ব্যাডার সাথে কথা বলবি না। এত বছর খোঁজ নিল না, এখন আসছেন ভালোবাসা দেখাইতে। দেখবি এখন ভালোবাসা ভাতের ফ্যানার ন্যায় উতলে পড়বে। এদের আশেপাশে যেতে তোকে যেন না দেখি, দূরে থাকবি। বড় আব্বুকে আমার মোটেও পছন্দ না। ওরা আবার কি করেছে তোর সাথে? তুই বুঝবি না, ওদের আশেপাশে যাবি না। তুই এত সুন্দরী, তোর নজর লেগে যাবে। যা, কি সব বলিস? এসিটা অন কর। না। তাহলে ফ্যানটা চালা। না, বিল উঠে যাবে। তুই তো আর বিল দিবি না, আব্বু দিবে। আহা, বুঝিস না কেন? সঞ্চয় করছি এখন থেকে ভবিষ্যতের জন্য। তুই এত অলস কেন? বলে দে এখান থেকে উঠতে পারবি না। আর আব্বুর টাকা সঞ্চয় করে কি হবে? আমরা ছাড়া কে খাবে? জানিস, তাহলে বলিস কেন কাজের জন্য? আব্বার টাকা আমি খাবো, হয়েছে? এখন চুপ। অন্যদিকে সকলের সাথে কুশল বিনিময় শেষে নিজেদের মধ্যে কথা বলছিল সৈয়দ বাড়ির লোকেরা। হেলাল সাহেব অনিকা আর আরিশাকে ডেকে নিজের পাশে বসালেন। হালকা হেসে বললেন, মায়েরা আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় আব্বু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কতদূর? আমি এবার এইচএসসি দিয়েছি, আর আরিশা এসএসসি ক্যান্ডিডেট। ভালো, ভালো করে পড়াশোনা করো। রেজাল্ট ভালো হলে তোমাদের উপহার দেওয়া হবে। সেটা বুঝলাম, কিন্তু ফ্রান্স থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসেননি? এনেছি মা, এনেছি। তোমাদের জন্য না এনে আমি থাকতে পারি? ইসরাত নুসরাত কোথায়? আসছি পর্যন্ত দেখতে পেলাম না। আপুরা রুমে বড় আব্বু। ও। তাদের কথার সমাপ্তি ঘটল গম্ভীর রাশভারী গলার আওয়াজে। আব্বু, আমার রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। এই জাইনকে কেউ তার রুম দেখিয়ে দাও। লুৎফা বেগম ছুটে আসলেন তখন। দোতলার ডান পাশের প্রথম বেডরুম পাড়ি দেওয়ার সময় রিনরিনে মেয়েলি গলা শোনা গেল। নিচে যাবি না বড় আব্বুর ফুপির সাথে দেখা করতে? ফর্মাল শার্ট ও প্যান্ট পরিহিত সুঠাম দেহের এক পুরুষ উঠে দাঁড়ালো সোফা থেকে। শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনারা কথা বলুন, আমি রুমে যাচ্ছি। আরিশা, প্লিজ আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। দোতলায় গিয়ে শুনতে পেল আরশ কর্কশ গলায় কেউ কাউকে শাসাচ্ছে। বিলেত ফেরত কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি। আরিশা। নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল আরশ। আরিশা শুনতে পায়নি, তাই আরশ আবারও ডেকে উঠল। আরিশা। জি ভাইয়া। এই রুমে কে থাকে? জি, বড় আপু আর মেজো আপু। একটু আগে কার গলার স্বর শোনা গিয়েছিল? মেজো আপুর ভাইয়া। ও, ওকে বলে দেবে আস্তে আস্তে কথা বলতে। মেয়েরা এত জোরে কথা বলে না, আমার পছন্দ না মেয়েদের গলার আওয়াজ নিজ রুমের বাহিরে যাওয়া। জি ভাইয়া। এবার তুমি যেতে পারো। আরিশা বের হয়ে গেলে আরশ রুমের দরজা লাগিয়ে দিল। বন্ধ করে রাখা শ্বাস নিল এতক্ষণে। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। দুপুর 3টা। রুমের দরজায় নক পড়ল। ইসরাত দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলো অপরিচিত ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে। কে আপনি? ইসরাতের কাছে মুখের ডিজাইনটা চেনা পরিচিত মনে হলো। আরে, আমাকে চিনতে পারছো না? আমি জায়ান, তোমাদের কাজিন। চঞ্চল চিত্তে বলে উঠল শ্বেত বর্ণের ছেলেটা। ওহ, জায়ান ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। তোমার নামটা জানতে পারি? আসলে চিনতে পারছি না, অনেক দিন পর, না না অনেক বছর পর দেখা। আমি ইসরাত। ভাইয়া আসুন না, ভেতরে আসুন। জায়ান রুমের ভেতর প্রবেশ করে দেখলো বেশ পরিপাটি করে রাখা। বিছানায় বসতে গিয়ে চোখ পড়ল মেঝেতে। সেখান থেকে চুল দ্বারা আবদ্ধ একটি মাথা বের হয়ে আসলো। মেয়েটি মুখ থেকে চুল সরাতে সরাতে বলল, কোন বাল এসছে এই অসময়ে আমাদের রুমে? নুসরাত, গালাগাল করতে না করেছি না, তারপরেও তুই গালাগাল করছিস। মানুষ চোখে লাগে না তোর? চারদিকে চোখ ঘুরিয়ে নুসরাত শোধায়। কোথায় মানুষ? জায়ানকে হঠাৎ করে খেয়াল করলো সে। জায়ানের উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে জানতে চাইল, এ আবার কে? ও জায়ান ভাই, আমাদের কাজিন। জায়ান? এ আবার কে? কখনো তো নাম শুনিনি। আচ্ছা যাই হোক, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, কষ্ট করে আর বলতে হবে না, ভালো আছেন বলে এখানে আসতে পেরেছেন। তুমি তো দেখি আমার তুলনায় বেশি কথা বলো। এতদিন জানতাম শুধু আমি বেশি কথা বলি, এখন দেখি তুমিও। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। কি বলছি, এবার নিজের রুমে যান। আর কতক্ষণ আমাদের রুমে থাকবেন? নুসরাত, এটা কি ধরনের অসভ্যতামি? আচ্ছা তাহলে আসি ইসরাত। জায়ান চলে গেল। এর মধ্যে নাজমিন এসে বলে গেলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। নুসরাত এমনভাবে বসে থাকলো যেন আজ বোম মারলেও এখান থেকে উঠবে না। আর 10 মিনিট পর নিচ থেকে আবারও ডাক এলো খাবার খাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে টেনে নিয়ে যেতে নিলে নুসরাত বলল, আরে বোন দাঁড়া, ওড়না তো নিতে দে। রুমের ভেতর এসে ওড়না ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিচে নামলো নুসরাত।
ধীরে ধীরে হেঁটে অগ্রসর হলো যেখানে দলবদ্ধ হয়ে বসে আছেন হেলাল সাহেব, লিপি বেগম আর মেহেরুন্নিসা। ইসরাত চোখ নিচের দিকে নামিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় আব্বু, বড় আম্মু, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মা, তুই কেমন আছিস? জি, আমি ভালো আছি। ইসরাতের পেছন থেকে নুসরাত বের হয়ে আসলো, সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। হেলাল সালামের উত্তর দিয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। মেহেরুন্নিসার দিকে তাকিয়ে বললেন, ইসরাত কোনটা আর নুসরাত কোনটা? অনেক বছর পর দেখা, আর ভিডিও কল দিলে তো ওরা কখনো কথা বলতো না। তুই কোনটা বড়? নুসরাতের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন। ওটা নাসিরের বড় মেয়ে। আর ইসরাতের দিকে ইশারা করে বললেন, ও ছোট মেয়ে। ধর, ওইটা ছোট মাইয়া, ওইটা বড় মাইয়া। নুসরাতকে দেখে মনে করেছিলাম ও ইসরাত। ইসরাতের তুলনায় তো ও লম্বা, তাই আর কি। জাইন আর আরশের সাথে দেখা করেছো? জি না। সবাই দেখে ভাইবা লয় বড় ডারে ছোট আর ছোট ডারে বড়। নাজমিন খাবার দিতে এসে দেখলেন নুসরাত ব্যাগি জিন্স সাথে ক্রপ টপ, চুলগুলো কোনোভাবে খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এসছে। দেখে মনে হচ্ছে 6-7 মাস ধরে খাবার খায়নি। নাজমিন বেগম নুসরাতকে সতর্ক বার্তা দিয়ে বললেন, তোর পিঠে অনেক মার পড়বে নুসরাত। এইসব কি পড়েছিস? তুই গোসলও করিসনি, ফকিন্নির মতো চেহারা নিয়ে মানুষের সামনে আসলি কিভাবে? তোর যদি এই ব্যাটা ছেলে মার্কা কাপড় আমি না জ্বালাই তাহলে আমার নাম বদলে দিস। নাজমিন বেগম চিবিয়ে চিবিয়ে নুসরাতের কানে কানে বলে চলে গেলেন কিচেনে। সাথে ইসরাতকেও চোখ দেখাতে ভুললেন না। এর মানে তোরও হচ্ছে। ইসরাত জিজ্ঞেস করলো, ভাইয়ারা কোথায়? ওরা একটু খেয়ে রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য। ও, নুসরাতকে দেখিয়ে বললেন লিপি বেগম। ও মনে হয় কম কথা বলে। হ বৌমা হ, ও কম কথাই বলে। দেখালো কেমনে চুপ মাইরা আসছে বেটা ছেলে। আচ্ছা, আমি আসছি, আমার কিছু কাজ আছে। আপনারা ইশরাতের সাথে কথা বলেন। শার্টের বোতাম লাগিয়ে নিচের দিকে নামছিল আরশ, আর উপরের দিকে উঠছিল নুসরাত। চুলের খোপা খুলে যাওয়ার জন্য চুলে বান করছিল। মাঝ সিঁড়িতে আরশের বাহুর সাথে হালকা ঘর্ষণ হয় নুসরাতের। নুসরাত সেদিকে ভ্রুক্ষেপ না করে সিঁড়ি বেয়ে ওপরে রুমের দিকে চলে যায়। আরশ পেছনে ফিরে তাকালো কার সাথে ঘর্ষণ লেগেছে দেখার জন্য। লম্বা ফিনফিনে শরীরের একটা মেয়ে অতি দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠছে দেখলো। আরশের কাছে মনে হলো মেয়েটার কাছে ধাক্কা লাগাটা নিতান্তই স্বাভাবিক বিষয়। বিড়বিড় করে আওড়ালো, একবার সরি বলার প্রয়োজন বোধ করলো না, বেয়াদব মেয়ে। নিচে নেমে ইসরাতের সাথে দেখা হলো। কুশল বিনিময় শেষে বলল, মাম্মা, আমি মাহাদির সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে লেট হবে। কথা শেষ করে বাড়ির বাইরে চলে গেল আরশ। শুভ জিজ্ঞেস করলো, কি গো শালিকা গন, কোথায় ছিলে এতক্ষণ? রুমে ছিলাম দুলা ভাই। আপনারা কখন এলেন? ওই তো সবার সাথে। ইসরাত তো নিচে ছিল, বলেনি তোমায়? হ্যাঁ হ্যাঁ বলেছিল, ভুলে গিয়েছিলাম। চলুন দুলা ভাই, বাহির থেকে হেঁটে আসি। চলো শালিকা গন। বাগানে গিয়ে সাজিদা আর মমর সাথে দেখা হলো নুসরাত আর ইসরাতের। মম খেলা করছিল শুভ্রর সাথে, সাজিদা তাদের পাশে বসে মোবাইল স্ক্রল করছিল। সাজিদা আর মমর সাথে কুশল বিনিময় করার পর নুসরাত ইসরাত শুভ্রের সাথে খেলা করতে লাগলো। শুভ্রের সাথে খেলা করতে করতে নুসরাত শুধালো, কি রে মোমো, দেখাও হয়েছে বিদেশিদের সাথে? দেখা করেছি। তুই দেখা করেছিস? না, এখনো করিনি, রাত এমনিতেই দেখা হবে। জানিস, জায়ন ভাইয়া আর জাইন ভাইয়া দেখতে একই রকম। এই গাধি, ওরা জমজ, এজন্য এরকম দেখতে। নুসরাত কথা শেষ করে মমর মাথায় গাঁটটি মারল। মাথায় হাত বুলিয়ে মম বলল, উফ, মানুষ কেন? বলদের মতো কথা বললে মার খাবি। আকস্মিক বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। সাজিদা আকাশের পানি চেয়ে বিরক্তির সহিত বলে উঠল, গরমের দিনে এসব কি হয়? সকালেরও তো বিকেলে বৃষ্টি। এর মধ্যে জোরালো বাতাস শুরু হলো। বাতাসের সাথে কিছুটা বৃষ্টির বেগও বাড়ল। সাজিদা ও ছেলেকে কোলে তুলে বাড়ির ভেতর চলে গেল। মামু আর শুভ কথা বলতে বলতে ভেতরে চলে গেল। ইশরাত, আমার জুতোগুলো নিয়ে বাসার ভেতরে যা, আমি বাড়ির পেছনের দিকে যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছিস তুই? আসছি, বাগানে একটু কাজ আছে। বলতে বলতে নুসরাত হাওয়া হয়ে গেল। এর মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ইসরাত দৌড়ে বাড়ির ভেতর যেতে গিয়ে থেমে গেল, কারণ পেছন থেকে কেউ তার হাত চেপে ধরেছে। ধীরে ধীরে পেছন ফিরে তাকিয়ে দেখলো একটা ছেলে তার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। ভ্রুকুচকে তাকালো ইসরাত। কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় গমগমে পুরুষালী গলার স্বরে পুরুষটি জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভিজছে কেন সে? পুরুষ কণ্ঠটি কানে বজ্রপাত করলো। ইসরাত নিজের হাত ছাড়িয়ে আনলো লোকটার কাছ থেকে, চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপটপ পানিতে ভিজে যেতে থাকলো ইসরাত ও পুরুষটি। পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোলগাল বিশিষ্ট মেয়েটির দিকে।
একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে? নিজ মনে ভাবল। অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর আসলো মেয়েটার কাছ থেকে। আমি বৃষ্টিতে ভিজছি না ভাইয়া। ছোট্ট উত্তর করে বাড়ির ভেতর প্রবেশ করলো। পুরুষটি ভ্রুকুচকে তাকিয়ে রইল ইসরাতের যাওয়ার দিকে। তাকে কি মেয়েটা চিনতে পারেনি? হয়তোবা। অনেক বছর পর দেখা হওয়ার জন্য। রাতের খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবারে খেতে বসলো সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা। দ্বিতীয়বার বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া দাওয়া শেষে পুরুষেরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে চলে গেলেন। রাত 2টা। টার্গিশ সিরিজ দেখছিল নুসরাত। লাস্ট পর্ব দেখার শেষে বিছানা থেকে উঠে বসলো। শরীর ম্যাজম্যাজ করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরের আলসি কমালো। পাশে তাকিয়ে দেখলো ইসরাত পাকিস্তানি ড্রামা দেখছে। ঘুমাবি না? ঘুমোবো একটু পর, এইটা শেষ করে। নুসরাত ইসরাতকে ছেড়ে দিল ওর মতো। রুমের দরজা খুলে বের হলো। পুরো বাড়ি অন্ধকার দেখলো। হাত দিয়ে হাতড়ে হাতড়ে সিঁড়ির দিকে গেল। অন্ধকারে নুসরাতকে দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো। নিজের পেছন থেকে হাঁটার শব্দ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নুসরাত। অন্ধকারে পরিষ্কার মুখ দেখা না গেলেও শরীরের গড়নে মনে হলো কোনো পুরুষ। হাঁটা থামালো। পুরুষটাকে জায়ান মনে করে ডাকলো। জায়ান ভাইয়া। অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে আসলো না। উত্তর আসতে না দেখে নুসরাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নিতেই বুড়শালী হাত কোমর পেঁচিয়ে ধরলো। এমন সময় মেহেরুন্নেসা নিজের রুম থেকে বের হলেন। মেহেরুন্নেসার রুমের আলো এসে নুসরাতের চোখের ওপর পড়লো। হাত দ্বারা নিজের মুখ ঢাকা দিল নুসরাত আলোর হাত থেকে বাঁচার জন্য। ততক্ষণে পুরুষালী হাতের বাহিরে চলে এসছে সে। কি রে, দুটো কি পিরিত করতাছস? আকস্মিক এমন প্রশ্নে নুসরাত ভয় পেয়ে গেল। মেহেরুন্নেসার অগোচরে বুকে ফু দিয়ে চোখ নাক বিকৃত করে নুসরাত বলল, ইয়াক, দাদা এসব কি বলো? তাইলে দুইটা এখানে কি করস? তোমাকে এক্সকিউজ দিতে আমি বাধ্য নই। মেহেরুন্নেসার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল। মেহেরুন্নেসাও কম যায় না। তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। থাপ্পড় খেয়ে পেছন ফিরে তাকালো না। মেহেরুন্নেসাকে রাগানোর জন্য হেসে উঠল নুসরাত। দাদা তোমার হাতে জোর কমে গিয়েছে, একটু ব্যথা লাগেনি। বুড়ি হয়ে গিয়েছো বোঝাই যাচ্ছে। হাঁটার তালে খোপা করা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে পড়ল। আরশ তাকিয়ে থাকলো ফিনফিনে শরীরের মেয়েটার যাওয়ার দিকে। দুজনের কথোপকথন পেছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে চুপচাপ। এই ঝগড়ুটে মেয়ের মুখ দেখার ইচ্ছে জাগলো। ইচ্ছেকে ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেল। মেহেরুন্নেসা কখন থেকে আরশের পেছনে পড়ে আছে নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কি হচ্ছিল জানার জন্য। আরশ কফি বানাতে বানাতে বলল, কিছু চলছিল না। আমি জানি তোগো মধ্যে কিছু চলতাছে। দাদি, কোনো কিছুই চলছে না। তুমি আজব কথাবার্তা বলছো। ওই মেয়ের মুখ পর্যন্ত আমি এখনো দেখিনি, আর তুমি কি না কি ভেবে বসে আছো। তোমার চিন্তা ভাবনা ঘড়ির কাঁটার তুলনায় আরো দ্রুত চলে। একটু আগে দেখলাম তোরা দুইটা জোরাজোরি করতাছিস। এখন আমারে বুড়ি পাইয়া বোকা বানাইবার চাও। তুমি কি নাটক দেখাইলা আরস? আর মুখ দেখনি এইটা আমারে বিশ্বাস করবার কও? আমি বুঝি, সব বুঝি। আজগুবি কথাবার্তা বলো। কি বুঝো তুমি? যাও ঘুমোতে যাও। ঘুমের চোখে কি দেখতে কি দেখেছো, আর নাটক কি দেখাবো? আজব কথা বলো দাদি। মেহেরুন্নেসাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আরশ ওনার রুমে ঢুকিয়ে দিল। আরস আমি সব দেখা লইছি। কাল সকালে বাহিরে কইমু তুই আর নুসরাত ইন্টু পিন্টু করতাছিলি। মেহেরুন্নেসার কথা মাছি দাঁড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল আরশ। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। গতকাল সকালে যা করার করো, যা বলার বলো। এখন ঘুমাও তো দাদি, ঘুমাও। রৌদ্রোজ্জ্বল সকাল। হাতে পানির পাইপ নিয়ে ইসরাত বাগানে পানি দিচ্ছিল। অতিরিক্ত গরম পড়ায় রোদের তাপে গাছগুলো মুচড়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির দিকে চোখ গেলে দেখতে পেল গ্রে কালার শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট পরিহিত সুঠাম দেহের পুরুষ হেঁটে এদিকেই আসছে। ইসরাত চোখ আলগোছে সরিয়ে নিল। কি করছো? বাগানে পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন না ভাইয়া? না, এমনি জিজ্ঞেস করলাম। নাস্তা করে ফেলেছ? এখনো করিনি, একটু পর করব ভাইয়া। চলে আসো, একসাথে নাস্তা করব। আমি এখনো নাস্তা করিনি। ইসরাত কথা না বাড়িয়ে জাইনের সাথে বাড়ির ভেতর গেল। নাস্তার টেবিলে বসতেই অনিকা এসে নাস্তার টেবিলে জাইনের সাথে লেগে বসলো। নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। ভাইয়ের সাথে একবার করে নাও। ইসরাত, তোমাকে কিছু দিব? না ভাইয়া, লাগবে না, আমার শেষ। জাইনের মুখ চুপসে গেল। ইসরাত নাস্তা শেষ করে নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে নুসরাতকে মুচড়ামুচড়ি করতে দেখলো। মাথা বিছানার দিকে দিয়ে বালিশ চেপে ধরে শুয়ে আছে। শরীরে হাত দিয়ে তাপ পরীক্ষা করে দেখলো স্বাভাবিক আছে কিনা। ফজরের ওয়াক্তে নামাজের পর থেকে পেট ব্যথার জন্য কান্না করছিল।
শরীর ঠিক থাকলে এতক্ষণে কথা বলতে বলতে কান ঝালাফালা করে দিত। এমন সময় রুমের দরজায় নক পড়লো। দরজা খোলা আছে, ভিতরে এসো। আরস বাহিরে দাঁড়িয়ে রইল, ভেতরে কাউকে শুয়ে থাকতে দেখে। ইশরাত, তোমার ল্যাপটপটা একবার দেয়া যাবে? আসলে ব্যবসার কিছু ডকুমেন্টস তোমার ল্যাপটপে আছে, চাচা বলল। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি ভাইয়া। বইয়ের টেবিলের ওপর থেকে ইসরাত ল্যাপটপ এনে দিল আরসকে। পাসওয়ার্ড কি? 1421918120। ভাইয়া যদি ভুলে যান তাহলে নুসরাতের নামের অ্যালফাবেটের সংখ্যাটা আকারে গুনে নেবেন। ও, ওরকম সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে কেন? নুসরাতের শরীর খারাপ করেছে। ইশরাত ওকে বলবে যাতে চুলগুলো বান করে রাখে, সবসময় অগোছালো থাকে ওর চুল। আর কি রকম লাগে দেখতে। ইসরাত নুসরাতের দিকে তাকিয়ে দেখলো মাঝামাঝি আকারের লম্বা চুলগুলো অগোছালো ভাবে মুখের উপর পড়ে একপাশ ঘুরে রেখেছে। মেয়েটাকে বলেও চুল বান করা যায় না, এই জন্যই আম্মু মাঝে মাঝে দু একটা থাপ্পড় মারে। দরজার সামনে থেকে চলে যেতে গিয়ে আবারও ফিরে এলো আরস। ভাইয়ার কি কিছু দরকার? আর ওকে বলে দেবে ছেলেদের মতো জিন্স আর টি শার্ট না পরতে, মেয়ের মতো 3 পিস না হলে কুর্তা পরতে। আমার পছন্দ নয় মেয়েদের এসব কাপড় পরা। ও অনেক শব্দ করে কথা বলে, মেয়ে মানুষ গলা ফাটিয়ে কথা বলাও আমার পছন্দ নয়। আর এসব করলে ওকে বলবে আমার সামনে না পড়তে, পরে আমি কিছু বলে দিলে ভালো হবে না। ঠিক আছে ভাইয়া। কথাগুলো বলে আরস চলে গেল বড় বড় পা ফেলে। ইসরাত বিড়বিড় করে বলল, ওদের যদি সামনাসামনি দেখা হয় তাহলে কি হবে? নুসরাত তো কারোর কথাই শোনার পাত্রী নয়। এবার মনে হচ্ছে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধই লেগে যাবে একদম। বিড়বিড় করা শেষে ইসরাত রেডি হতে গেল। ইসরাত চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ইসরাত শোনা, রাগ করে না, রাগ করলে তোমায় লাগে আরো ভালো। ইসরাত পায়ে জুতো খুলে হাতে নিল। এতদিন ধরে এর আজব আজব কথা শুনে বিরক্ত। জুতো খুলে ঢিল মারল ছেলেটার মাথায়। নিশানা ঠিকঠাক, ছেলেটার মাথা বরাবর গিয়ে পড়লো জুতো। ছেলেটা হয়তো বুঝতে পারেনি ইসরাত জুতো খুলে ঢিল মারবে। আকস্মিক এমন ঘটনায় ছেলেটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। ইসরাত বা পায়ের জুতো খুললো পিটানোর জন্য। পিটানোর আগেই বাইক নিয়ে শো করে পাশ কাটিয়ে চলে গেল ছেলেটা। বেবি, আজকে মনে হচ্ছে তোমার মাথা গরম, আগামীকাল দেখা করবো বেবি। ফ্লাইং কিস দিয়ে বলল বাই বাই। ইসরাত হাতে 5 হাত দূরে বাইক থামিয়ে আবার বলল, বেবি কাল দেখা করব, আজ তুমি ভার্সিটি যাও কেমন? শালা বদমাস, আরেকদিন হাতের কাছে পাই পিটিয়ে তোর অবস্থা কি করি দেখিস। আর যে মুখ দিয়ে ফ্লাইং কিস দিচ্ছিস না, ওই মুখই আমি বাকিয়ে দিব। জুতো পড়তে পড়তে চিৎকার করে বলল ইসরাত। বেবি টাটা, বাই বাই। বাইক নিয়ে শো করে চলে গেল ছেলেটা। নাজমিন বেগম রুমে এসে দেখলেন নুসরাত এখনো ঘুমিয়ে আছে। হাত দিয়ে ধাক্কা দিলেন, নরম সুরে বললেন, কিছু খাবার খেয়ে নে। খাবো না, পেট ব্যথা করছে। এখনো কমেনি? না। যা গিয়ে শাওয়ার নিয়ে আয়, আমি গরম পানি করছি। শাওয়ার নিলে ভালো লাগবে। কিছু খাবারও খেয়ে নিবি। খাবো না। চুপচাপ নেমে এসে টেবিলে বসবি, আমার যেন তোকে আবার ডাকতে না হয়। নুসরাত তেড়ামি করলো না। পেট ব্যথার জন্য কথা বলতে ইচ্ছে হচ্ছে না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নাস্তা শেষ করে চুপচাপ রুমে যাওয়ার পথে মেহরুন্নিসা পেছন থেকে ডাকলেন। রোবটের মতো হেঁটে গেল দাদির রুমে। মেহরুন্নিসা হাত দিয়ে দেখিয়ে দিলেন ওনার পাশে বসার জন্য। আজ আর গায়ে লেগে বসলো না নুসরাত, নির্দিষ্ট দূরত্ব রেখে বসলো। আজ এত চুপচাপ হইয়া রইছস কে? পেট ব্যথা করছে। মেহরুন্নিসা বুঝে নিলেন যা বোঝার, প্রতি মাসে এরকম হয়। পেট ব্যথার জন্য 2-1 দিন বাচাল মেয়েটা চুপচাপ হয়ে যায়। মেহরুন্নিসা এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। অনুশোচনায় তার ভেতর দগ্ধ। সময় থাকতে কেন মানুষ বুঝে না, পরে গিয়ে সেটা জন্য আফসোস করতে হবে। তাহলে এরূপ ভুল করতো না কেউই। মেহরুন্নিসা পান চিবোতে চিবোতে ভাবলেন, বাড়িতে বড় চাচা বড় ভাইরা থাকায় আজ আর চিৎকার করছে না, না হলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলত। মেহরুন্নিসা মাথায় হাত বুলিয়ে দিলেন নুসরাতের, দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। কই মাস আইব পেট ব্যথা আইস রাইতের মধ্যে, চিন্তা করবার লাগবো না। আর আরসের থাইকা দূরে থাকিস, ও তোরে মনে হয় পছন্দ করে না। নুসরাত শুধু মাথা নাড়ল। পেটে এক হাত চেপে নিজের রুমের ভেতরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আরো শেষে ছিল ল্যাপটপ দেওয়ার জন্য। নক করার আগে ঠাস করে দরজা লাগানোর জন্য অপমানিত বোধ করলো। আমাকে অপমান করার জন্যই দরজা লাগিয়েছে এভাবে। নিজ মনে মন গড়া কথা ভেবে নিল আরশ। উপাসের মেয়েটা জানতে পারলো না দরজার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। ইসরাতের ভার্সিটি থেকে বের হয়ে দেখা হলো জায়ান আর মমর সাথে। দুজন ফুচকা খেতে বের হয়েছে। জাইন ইসরাতকে জিজ্ঞেস করলো এই এরিয়ার ভেতর কোনো ফুচকা হাউস বা রেস্টুরেন্ট আছে কিনা। ইসরাত সানন্দে উত্তর দিল,
সামনে একটা শপিং মলের উপরের তৃতীয় তলায় দারুণ ফুচকা পাওয়া যায়। দুজন ওখানে গেলে যেতে পারো। ইসরাত বাড়ির ভিতর প্রবেশ করে দেখলো ড্রয়িং রুমে মাহাদি বসে আছে। সালাম দিল মাহাদিকে ইসরাত। মাহাদিও সালামের উত্তর দিল। ইসরাত কোনো শব্দ ব্যয় না করে পাশ কাটিয়ে চলে গেল। লিপি বেগম কিচেন থেকে ডেকে বললে আরশকে নিচে আসার জন্য বলতে মাহাদি এসেছে। আরশের রুমের বাহিরে থেকে ইসরাত বলল, ভাইয়া আপনার ফ্রেন্ড আসছে, বড়াম্মু বলেছে নিচে যাওয়ার জন্য। আপনার ফ্রেন্ড ড্রয়িং রুমে বসে আছে। ইসরাত মেহমানের কথা বলে রুমে চলে গেল। বিছানায় তাকিয়ে দেখলো নুসরাত শুয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2টা বাজে। পেট ব্যথা কমেছে? কমেছে। আরেকটা ওষুধ খেয়ে নিস। আচ্ছা। কথা বলা শেষ করে শাওয়ার নিতে চলে গেল ইসরাত। শাওয়ার শেষ করে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। ইসরাত লেডিস গেঞ্জি আর প্লাজো পরেছে। নুসরাত ইসরাতকে জ্বালানোর জন্য বলল, আজ কিভাবে গেঞ্জি পরলি? দাদা দেখলে অজ্ঞান হয়ে যাবে। আর সুশীল নাতনি এসব কিভাবে পড়ছে? ও তো এসব করতে পারে না। ওএমজি। ধুর, গরম প্রচুর লাগছে। গরমের কারণে কি মারা যাব? রুম থেকে বের হলে 3 পিস পরবো। তুই দাদির মতো ঠেস দিয়ে কথা বলা শিখে গিয়েছিস? নুসরাত বোনের কথা মাছি দাঁড়ানোর ভঙ্গি করে উড়িয়ে দিল। এসব কথা সে পাত্তা দেয় না। আরে মাহাদি এহসান খানের পদধূলি কিভাবে আমাদের বাড়িতে পড়লো? হয়েছে, নাটক বন্ধ করো। আগামীকাল আসার জন্য বললি, কোনো দরকার? না, তেমন কিছু না, ছোটখাটো দরকার, রুমে গিয়ে বলছি। এর মধ্যে লিপি বেগম ও রোহিণী নাস্তা নিয়ে হাজির হলেন। নাস্তা টেবিলে রেখে কিচেনে চলে গেলেন 2 বন্ধুকে একা ছেড়ে দিয়ে। অনিকা ওপর থেকে একটা অপরিচিত ছেলেকে বসে থাকতে দেখে দৌড়ে নিচে নেমে আসলো। চেনা নেই জানা নেই ছেলেটার গায়ে গা লাগিয়ে বসে গেল। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে অনিকাকে ধমক দিল। বজ্রকণ্ঠে ধমক শুনে বাড়ির কর্তীরা কিচেন থেকে বের হয়ে আসলেন। আরিশা, ইরহাম, ইসরাত, জায়ান সবাই দোতলা থেকে দৌড়ে নিচে নেমে আসলো। অনিকার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও ম্যানার্স জানে না, ওকে ভালো করে ম্যানার্স শিখিয়ে দেবে। আর আনিকা, তোকে যেন দ্বিতীয়বার এমন করতে না দেখি। দেখলে তোর গালগুলো থাপ্পড়ে লাল করে ফেলবো। অসভ্য মেয়ে। বড়দের সাথে কিভাবে থাকতে হয় কেউ শেখায়নি? ওকে চিনিস তুই যে ওর সাথে লেগে বসেছিস? সবাই ওপর থেকে নিচতলায় নেমে আসলেও নুসরাত ওপরে তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশকে দেখতে লাগলো। ওখান থেকে দাঁড়িয়ে সকলের অগোচরে আরশকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, উনি বাল করবেন। শালার এত ভাব কোথায় থেকে আসে? ইসরাতের চোখ হঠাৎ দ্বিতীয় তলার দিকে গেল। মুখ দিয়ে বেরিয়ে আসলো, মেয়েটা এসব কি করছে? নিশ্চুপ পরিবেশে ইসরাতের কথা অনেক জোরালো শোনালো। সবাই ইসরাতের চোখ অনুসরণ করে উপরে তাকিয়ে দেখলো আস্তে আস্তে হেঁটে নুসরাত রুমের দিকে যাচ্ছে। আরশ ব্রুকুচকে তাকিয়ে থাকলো শ্যামবর্ণের মেয়েটার পেছন দিকে। আজও মুখ দেখতে পারল না সে। নাজমিন বেগম ডাকলেন খাবার খেতে। নাজমিন বেগমের কথার উত্তর রুম থেকে চিৎকার করে দিল, এখন খাবো না, খিদে পাইনি। তুমি খেয়ে নাও আম্মা। ইশরাত রুমে আয়, কথা আছে। বিড়বিড় করে বলল আরশ। কি বেয়াদব বড় বোনের নাম ধরে ডাকে। এই মেয়ের দেখেই আনিকা বেয়াদব হচ্ছে। পাশে দাঁড়িয়ে শুনছিল মাহাদি। মাহাদি কণ্ঠ নিচে নামিয়ে বলল, ও কি দোষ? তুই দেখছি মেয়েটাকে পছন্দই করিস না। গতকাল রাতে মেয়েটার বিষয় নিয়ে আমাদের বাসায় এসে চিড়চিড় করেছিস, আর আজও মেয়েটা তোর সাথে নিজে থেকে এসে কথা না বলার জন্য তোকে পাত্তা দিচ্ছে না। তোর মতো এত সুন্দর একটা ছেলেকে, তাই তুই ওর উপর জেলাস, তাই না? ভেরি ভেরি ব্যাড আরশ। তুই ওর এত পক্ষ নিচ্ছিস কেন? তুই আমার ফ্রেন্ড না ওর ফ্রেন্ড? তোর বোনের। কি? দুপুরের খাবার শেষে সবাই যে যার রুমে রেস্ট করতে চলে গেল। ইসরাত ছাদে গিয়ে শ্বাস নিল। মুক্ত বাতাসে শ্বাস নিয়ে নিজেকে কেমন মুক্ত মুক্ত লাগছে। ছাদের প্রাচীর ঘেঁষে দাঁড়ালো। কোনো জায়গায় রং উঠে গিয়ে শ্যাওলা পড়ে গিয়েছে। বাড়ির ছাদ থেকে ফসলের জমি দেখা যায়। ফসলের জমি খালি পড়ে আছে। পেছন থেকে কারোর পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো ইসরাত। জাইনের হাতে সিগারেট আর লাইটার দেখে চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু তা সম্ভব হলো না। ডিস্টার্ব করলাম? না ভাইয়া, ডিস্টার্ব কেন করবেন? না, মনে হলো আমি আসতে তুমি চলে যাচ্ছ। তেমন কিছু না, আমি চলে যেতাম আপনি না আসলেও। তোমার সাথে তো কথা হয়নি, তোমার বিষয়ে বলো। আহা হয়ে তাকালো ইসরাত। নিজের বিষয়ে কি বলবে? কোনো প্রশ্ন না করলে ইসরাতকে চুপ থাকতে দেখে জাইন জিজ্ঞেস করলো, এবার কোন ক্লাসে? ডিপ্লোমা করছি। ভালো। কি নিয়ে ডিপ্লোমা করছো? আর সেমিস্টার কত? ফ্যাশন ডিজাইনিং। 7 সেমিস্টার শেষ হবে এবার, আর কিছুদিন পর এক্সাম। নিশ্চুপ পরিবেশ। দুজন মানবী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইসরাত জাইনকে স্পেস দিয়ে নিচে চলে গেল। তার জন্য বেচারা সিগারেট খেতে পারবে না, এটা তো সে মেনে নিতে পারে না।
জায়ান নিচতলা থেকে চিৎকার করে সবাইকে ডাকছে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। রেস্টুরেন্টে যাবে, সবাইকে রেডি হতে বলছে। ইসরাত যাওয়ার জন্য অমত প্রকাশ করলো। জায়ান কাউকে ছাড়ার পাত্র না, বগল দাবা করে সবাইকে নিয়ে যাবে। চিন্তা যখন করেছে একবার, এখন সবাইকে নিয়ে এই বাড়ির বাহিরে পা রাখবে। জাইন, তুইও আমাদের সাথে জয়েন কর। এই সকল আনহেলদি খাবার আমি খাই না, তুই জানিস। তোরা যা, গিয়ে এনজয় কর। অনিকা কিছুটা ন্যাকামি করে ডাকলো। ইসরাত মুখ বিকৃত করলো। এ আবার নতুন নাটক শুরু করেছে। চোখের পাতা ফেলতে ফেলতে বলল, ভাইয়া আসো না আমাদের সাথে, অনেক মজা হবে। রেস্টুরেন্টে টেবিলে সবাই গোল হয়ে বসে আছে। জাইনের এক পাশে অনিকা, অন্য পাশে ইসরাত। জাইন মোবাইল স্ক্রল করছে। জাইনের এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। এসব মেয়েলি জিনিসে তাকে নিয়ে আসার কি প্রয়োজন ছিল সে বুঝে না। এই জাইনটা হয়েছে মেয়েদের মতো। ফুচকা আবার ছেলেরা খায় নাকি? চেয়ার থেকে উঠলো জাইন, রেস্টুরেন্টের সামনের করিডোরে গেল। পকেট থেকে গ্যাস লাইট ও সিগারেট বের করলো জাইন। সিগারেট ঠোঁটে গুজে টান দিয়ে ধোয়া নাক মুখ দিয়ে বের করলো। আশপাশ দেখতে গিয়ে কাছের দেওয়ালের বাহিরে চোখ আটকালো ইসরাতের। হৃৎপিণ্ডের বেগ হালকা বাড়লো, গোলাপি ঠোঁটগুলো কেঁপে উঠল। হাত দ্বারা হাতে চিমটি কাটলো নিজেকে। নিজের চোখ সংযত করে ফিরিয়ে আনলো টেবিলের ওপরে। চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে থাকলো। জাইনের মোবাইলে কল আসলো। পকেট থেকে মোবাইল বের করার পর ওয়ালপেপারে ভেসে উঠল লাভ। কল ধরে সিগারেট ঠোঁটে গুজলো। বাংলাদেশের ঋতুর এখন ঠিক ঠিকানা নেই। গ্রীষ্মকালে এখন বৃষ্টি হয়, আর শীতকালেও বৃষ্টি হয়। আকাশের দিকে তাকিয়ে এ সকল চিন্তা ভাবনা করছিল নুসরাত। সকালে রোদের জন্য মাথা ব্যথা শুরু হয়েছে, আর এখন ঝড়ের সাথে বাতাসের জন্য শীত শীত লাগছে। বাতাস দেওয়ার সাথে সাথে কারেন্ট নিয়ে নিয়েছে। এখানে এই এক সমস্যা, হালকা বাতাসে কারেন্ট চলে যায়। রুম অন্ধকার হয়ে আছে। বিকেলের দিকে সবাই ফুচকা খেতে রেস্টুরেন্টে গিয়েছে। নাজমিন বেগম নুসরাতকে যেতে দেননি পেট ব্যথার জন্য। এসব খেলে আরো বেশি পেট ব্যথা করবে নাজমিনের মতামতে। একা একা বোর হয়ে গিয়েছে বাসায় থেকে নুসরাত। আমার মতো একজন ব্যক্তিকে ছাড়া ওরা চলে গেল, আমাকে নিল না। শালা খবিশের দল। এই কারেন্টওয়ালা জানোয়ারটা কারেন্ট নিয়ে এর মধ্যে বসে আছে, ভালো লাগে না। নিজের সাথে নিজেই কথা বলল নুসরাত। মাঝারি আকারের কালি চুলগুলো হাত খোপা করলো। ব্যাগি জিন্স টেনে টেনে পেটের ওপর থেকে কিছুটা নিচে নামালো। হাত দুটো উপরে তুলে আড়মোড়া ভাঙলো। জানালার কপাট একটা বন্ধ করে রাখলো, আর একটা খোলা রাখলো যাতে ভেতরে বাতাস আসতে পারে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দরজার বাহির থেকে নক হলো। আম্মা আসছো? বাহির থেকে উত্তর আসলো না। নুসরাত মনে করলো নাজমিন বেগম এসছেন। দরজা খোলা আছে আম্মা, ভেতরে আসো। নিজে নিজে কথা বলল। আম্মা ছাদে যাই? অপর পাশ নিশ্চুপ। আম্মা কথা বলছো না কেন? রাগ করছো? আমি তো কিছু। বলতে বলতে দরজার দিকে তাকালো নুসরাত। মুহূর্তেই ঠোঁট দুটো থামলো মেয়েটার। অসম্পূর্ণ রইল গোছানো কথা। দরজার সামনে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে আরশ। মেয়েটার ঠোঁট কেঁপে উঠল। মুখের কথা মুখের ভেতর রয়ে গেল। নিজ মনে নিজেকে গালি দিল না দেখে এত কথা বলার জন্য। কিন্তু সামনের ব্যক্তির মনোভাব ঠিক বোঝা গেল না। নুসরাত নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না গায়ে আছে কিনা। হ্যাঁ, আছে ঠিকঠাক। সামনে তাকিয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। আরশ কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে আছে। কখন কাছে আসলো টের পেল না কেন? বাহিরে বাতাসের বেগ বাড়ল। শনশন করে বাতাস এসে ভেতরে প্রবেশ করে ছুঁয়ে দিল মানব মানবীকে। আরশ হাত দ্বারা মেয়েটার চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে দিল। ঘেমে গিয়ে কপালে বিন্দু বিন্দু জল জমা হয়েছে এরই মধ্যে মেয়েটার। আরেকটু ঝুঁকে গেল আরশ, দূরত্ব কিছুটা ঘুচিয়ে দিল। আরেকটু কাছাকাছি গেল, চোখের দিকে তাকালো। নুসরাতও চোখ বড় বড় করে আরশের চোখের দিকে তাকালো। একজনের নাক আরেকজনের নাকের সাথে ছুঁই ছুঁই। পেছনের দিকে সরে গিয়ে নুসরাত 2 ইঞ্চি জায়গা বাড়িয়ে নিল নিজেদের মধ্যে। সামনের দিকে আরো কিছুটা ঝুঁকলো আরশ। চোখ আগের তুলনায় দ্বিগুণ বড় করলো। চোখ নিচে নামা। বড়দের চোখের দিকে তাকাতে হয় না, জানিস না? চোখে চোখ রেখে তাকিয়ে আছিস বেয়াদব মেয়ে। তোকে তো দেখছি কেউ ম্যানার্স শেখায়নি। কাপড়ের দিকে ইশারা করে বলল। আর ছেলেদের মতো কাপড় পরিস কেন? তুই কি ছেলে? তোকে কি কাপড় কিনে দেয়া হয় না? এরকম ফকিন্নির মতো চেহারা নিয়ে ঘুরিস কেন? আর বাড়িতে এত পুরুষ মানুষ, তোর চোখে লাগে না এসব কি পরিস? শান্ত অথচ গম্ভীর গলায় বলল আরশ। এত বড় অপমান সহ্য করার পাত্রী নুসরাত নয়। না, আমার চোখে কোনো পুরুষ মানুষ লাগে না। না, আমাকে কাপড় কিনে দেওয়ার হয় না। আমাকে যেরকম ফকিন্নির মতো দেখতে লাগে আমি ওই রকমই ফকিন্নি, বুঝেছেন? কিছুটা থেমে নুসরাত আবার বলল। অন্যের দোষ ধরতে আসছেন, নিজে কি পড়েছেন? ঘরে এতগুলো বোন রেখে 3/4 প্যান্ট আর ওভার সাইজ গেঞ্জি পরে সারা বাড়ি ঘুরছেন। বাহ,
নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনাও না। মনে মনে গালি দিল নুসরাত। চলো খবিস বদমাস। শ্যামলা বনের মেয়েটার দিকে তাকিয়ে থাকলো আরস। ওর কাঁধ সমান মেয়ে, আর ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। কত ফুট হবে মেয়েটা? 5 ফিট 5 নাকি 5 ফিট 6? হ্যাঁ, 5 ফিট 6 ইঞ্চি হবে। কপালে হালকা টোকা দিয়ে বলল আরস, এত লম্বা কিভাবে হলি? দেশে যখন এসেছিলাম তখন তো ইশরাতের কাঁধের নিচে পড়তি, এখন দেখি ইশরাতের থেকেও লম্বা হয়ে গেলি। আর না কুচু হলো কিভাবে? আগে তো মোচা ছিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরস। আরসের আজগবি কথা শুনে নুসরাতের মাথা গরম হয়ে গেল। আরসকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে বইয়ের টেবিলের পাশে চলে গেল। আপনি এসব আজব কথাবার্তা বলতে আসলেন? দরজা খোলা আছে, দয়া করে চলে যেতে পারেন। আরস চুপচাপ এক পা করে নুসরাতের দিকে এগিয়ে গেল, যেখানে নুসরাত দাঁড়িয়ে। নুসরাত হাত ধরে মোচড় দিয়ে বলল, অনেক সাহস হয়েছে তোর। পাথর দিয়ে মাথা ফাটিয়েছিলাম, তার চিহ্ন এখনো যায়নি, আর তুই আমার সাথে গলা ফাটিয়ে কথা বলিস? তোর এই অভ্যাসটা আমার মোটেও পছন্দ না। কেউ কিছু বললে সহজে মানতে চাস না। মেয়ে মানুষ এত তাড়ামি করিস কেন? মুখ দিয়ে চুপ চুপ শব্দ করলো আরস। হাতে আরেকটু জোর দিয়ে মোচড় দিল এবার। নুসরাত মোচড় খেয়ে উফ শব্দ করলো না, শুধু তাকিয়ে থাকলো উজ্জ্বল শ্যাম বর্ণের ছেলেটার দিকে।